আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সায়েন্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অভ্র, এবং আপনাদের সাথে কিউ&এ বক্সেও ডেফিনেটলি একজন থাকবেন। তো আমরা টাইম ওয়েস্টেজ না করে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করি। ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আসা পর্যন্ত হচ্ছে আমি ওয়েট করেছি। তো আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট এখানে চলে আসছে। তো আমি হচ্ছে আর সময় নষ্ট না করে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই, কেমন? তো আজকে আমাদের টপিক, যেটা খুব ইজি কিছু টপিক, তাই না? মোটেও ইজি টপিক না। এগুলো হচ্ছে বহুবার আসা, দেখতে সহজ মনে হলেও আসলে এগুলো সহজ না, এই টাইপের কিছু টপিক। তো মুক্তার ভাই, ভয়েস কি ক্লিয়ার আছে? জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। শিমুল আসার সাথে সাথে একটা সুন্দর একটা কমপ্লিমেন্ট দিলেন। অভ্র ভাইয়া দারুণ ক্লাস নেন, আমার পছন্দ, খুব আপনাদেরও আমার খুব পছন্দ। এই জন্য আপনাদের ক্লাসটা নিয়ে আমিও খুব মজা পাই, হ্যাঁ, এবং খুব শান্তি মতো আপনাদের ক্লাসটা আমি নিতে পারি, একটু লেট হলেও, তাই না? আমার বলাই আছে, কারণ আমার অফিস শেষ হয় যে টাইমে, ওইখান থেকে রুমে আসতে আসতে আসলে একটু লেট হয়ে যায়, হ্যাঁ। আর এখন আসলে আমার বাসার সামনে একটা মেলা চলতেছে, ওই মেলার জন্য একটু জ্যামটা লাগে। তো যাই হোক, আজকে খুব সুন্দর মতো ক্লাস নিব। বাকি ক্লাসগুলো যেরকম আপনাদের যেহেতু ফ্যামিলিয়ার একটা ব্যাচ, আমি চেষ্টা করব যে থ্যাংক ইউ। ঠিক আছে নাজিব ভাই, আমি কমার্স স্টুডেন্ট, হার্ড হয়ে যায়। কমার্সের স্টুডেন্ট আমি, তো আমার ক্লাস যেগুলো হয় ওগুলো তো কমার্স আর্টস সায়েন্সকে আলাদা প্রায়োরিটি দেওয়া হয় না, সবার জন্য, সবার জন্য শিক্ষা এরকম, ঠিক আছে? হ্যাঁ, ইভেন আমি যখন বাংলাদেশ পড়াবো তখন সায়েন্সের স্টুডেন্টদের কাছে মনে হবে যে আমি কেন আর্টস পড়লাম না। বিশেষ করে সংবিধান আমি যখন পড়াই, মেডিকেলের স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সবাই আপনারা মনে করবেন যে এই সংবিধানই তো পৃথিবীর সব থেকে বেস্ট একটা সাবজেক্ট, তাই না? তা আমি হচ্ছে প্রত্যেক ক্লাসেই আপনাদের লেভেল, আপনাদের যতটুক লাগে অতটুক দিয়েই হচ্ছে ট্রাই করবো, কেমন? ব্যাপারটা ওটা না যে কঠিন হবে না, আপনি কমার্সের হন, আপনি ক্লাসটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আমার ক্লাসে পড়া ক্লাসেই হয়ে যায়, থাক, ঠিক আছে। এটার প্রমাণ হবে হচ্ছে প্রিলি পরীক্ষায়, দেখবো কে কতটা কি করছেন, হ্যাঁ। আশা করি ভালো পারবেন, ডেফিনেটলি আপনার ভালো, সবাই খুব ভালো। আচ্ছা, এটা মোবাইল কোড ছিল, হ্যাঁ, মোবাইল কোড করে আসলাম। যৌথ অভিযান মোবাইল কোড, অনেক দিতে হয়েছে আর কি। তো যাই হোক, একটু দেখি, হ্যাঁ, কিছু বহুল ব্যবহৃত অধাতু, তাদের যৌগসমূহ, অধাতু পদার্থ, ধাতুর আকরিক, তার মানে কি? আমাদের অনেক অধাতু আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো আলটিমেটলি কাজের না, এগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। ধাতব পদার্থ নিয়ে কাজ করব। ধাতব যৌগ যেগুলো ইউজ করি, সংকর যৌগ, পিতল, কাঁসা, ব্রোঞ্জ, এগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? ওকে। ভয়েস তো আস্তে আসার কথা না, আমি তো যথেষ্ট চিল্লায়ে কথা বলতেছি, ভয়েস ক্লিয়ার আছে, হ্যাঁ? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া, ভয়েস যথেষ্ট পরিমাণ আছে। ঠিক আছে, তারপরেও আমি হচ্ছে গিয়া সবার প্রমাণের জন্য ভয়েসটা হাইয়েস্ট পার্সেন্ট বাড়াই দিচ্ছি, যত দেয়া যায়, হ্যাঁ। এই ভয়েস তো, এই যে 100% দিয়ে দিলাম ভয়েস, এই যে দেখেন প্রমাণ, হ্যাঁ, এই যে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসেন, ধাতুর সক্রিয়তার ক্রম, ঠিক আছে। আমরা যে সমস্ত ধাতু জানি, যেমন পটাশিয়াম, হ্যাঁ, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন বা লোহা, সোনা, হ্যাঁ, লেড, কপার, সিলভার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, ঠিক আছে, টিন, হ্যাঁ, সোনা, এগুলো হচ্ছে যেগুলো আছে, এগুলো হচ্ছে, এটা কিন্তু টিন, হ্যাঁ, দেখছেন। আর অরাম হচ্ছে গিয়ে আপনার সোনা, তো স্বর্ণ। তো এগুলো যেগুলো আছে প্রত্যেকটা সক্রিয়তার ক্রমটা খুব ইম্পর্টেন্ট, যে কোনটা কোনটার থেকে বেশি সক্রিয়। এটা মনে রাখার উপায় হচ্ছে, কে নাকি ম্যাকগাইভার এলো, যেন ফিরে সোনা পাবে, হায় কুমিল্লার হাজিয়াস পেটাবে আমায়। কেতে কি কে, কে মানে হচ্ছে পটাশিয়াম, না কেতে হচ্ছে, এনএতে সোডিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, সংকেতগুলো আমাদের একটু পড়তে হবে। সোডিয়ামের সংকেত হচ্ছে এনএ, ঠিক আছে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, স্ট্যানাম, ঠিক আছে, এসএন, এটা কিন্তু টিন, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এটার সংকেত হচ্ছে টিন। এটা হচ্ছে লেড,
এবারে মনে হয় ভাই এগুলো তো জানি। না, এটা আর্টস এর স্টুডেন্টদের অনেক সমস্যা হয়। তাই আমি লিখে দিচ্ছি, হ্যাঁ পরীক্ষা কিন্তু আসে যে মার্কারির সংকেত কোনটা। এটা হচ্ছে মার্কারি। কেমন? এটা হচ্ছে সিলভার। হুম, এটা হচ্ছে গোল্ড। তো প্রত্যেকটা জানতে হবে, হ্যাঁ। একটু দেখেন লাস্টের দিকে যেগুলো সক্রিয় না, আমি আপনাদেরকে বলতেছি পড়তে হবে, তারপরেও দেখেন আমি লাস্টে যেটা বলবো ওইটাই পরীক্ষায় আসবে। লাস্টের গুলো দেখেন তো কম সক্রিয়। সিলভার, প্লাটিনাম, গোল্ড। গোল্ড কি সক্রিয়? আপনি গোল্ড দেন হাজার হাজার বছর পর কি গোল্ডের কালার চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, কারণ এরা হচ্ছে অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে না। এই জন্যই হচ্ছে ওরা কম সক্রিয়, মানে কি ওখানে ওদের বিক্রিয়ার হার কম, তাই ওরা কম সক্রিয়। গোল্ড, ঠিক আছে। পিটিতে হচ্ছে প্লাটিনাম, তাহলে দেখেন সিলভার, প্লাটিনাম, গোল্ড এগুলো হচ্ছে কম সক্রিয় ধাতু, তাহলে এগুলো লাস্টের দিকে। পটাশিয়াম খুব সক্রিয়, সোডিয়াম অনেক সক্রিয়, ক্যালসিয়াম অনেক সক্রিয়, ম্যাগনেসিয়াম সক্রিয়। ঠিক আছে, কে নাকি এবারে আপনি লাইনটা মুখস্থ করেন। জীবনেও ক্রোম আসে না, আপনাদের জাস্ট বলার জন্য বললাম। জীবনেও ক্রোম আসবে না, বাট তারপরেও যারা পড়তে পারবেন খুবই ভালো, না পড়তে পারলেও কোনো আপত্তি নেই। ক্রোম কখনোই আসে না যে কোনটা কোনটা থেকে সক্রিয়। কিন্তু এই যে লাস্টের তিনটা, সিলভার, প্লাটিনাম, সোনা, এগুলো হচ্ছে কম সক্রিয় ধাতু। এটা কিভাবে মনে রাখবেন? কারণ এরা তো এই যে সোনা, রূপা এগুলো কিন্তু কালার চেঞ্জ হয় না ইউজুয়ালি, প্লাটিনামেরও কালার চেঞ্জ হয় না। ঠিক আছে, এখান থেকে শুধু এই লাস্টের তিনটা আসে। আর এখানে হচ্ছে টিনের সংকেত কি আসতে পারে, লেডের সংকেত কি আসতে পারে, হ্যাঁ এগুলো হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাতে তাদের জন্য এই কোশ্চেন গুলো করা হয়। কারণ কিছু কিছু কোশ্চেন তো জানতে হবে, তাই না? ওকে, আপনাদের লেভেলেরই কোশ্চেন আসবে, খুব কঠিন না। এবারে আসেন অভিজাত ধাতু। এই স্লাইডটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। ফার্স্ট স্লাইডটা যদি না পড়েন কোনো সমস্যা নাই, এইটা হচ্ছে মোস্ট এম। 100% কোন কোন ধাতু অভিজাত ধাতু? যেগুলোর দাম বেশি, গহনা বানাই, তাই না? সোনা, রূপা, প্লাটিনাম, হ্যাঁ। একটা আছে রেডিয়াম, প্যালাডিয়াম, বাট ওই দুইটা ওটা দরকার নাই, বাট সোনা, রূপা, প্লাটিনাম হচ্ছে অভিজাত ধাতু। ক্ষার ধাতু, হ্যাঁ, ক্ষার ধাতুটা খুব মনে রাখতে হবে। ক্ষার ধাতুর নামগুলো মনে রাখতে হবে যে কোনটা কোনটা ক্ষার ধাতু, এখান থেকে কোশ্চেন আসবেই। এটা মনে রাখার হচ্ছে হাই লিনাকে রুবি সাজিয়ে ফেললো। এটা কিন্তু যারা হচ্ছে সায়েন্সের তারাও অনেক আগে পড়ে আসছেন, ভুলে যেতে পারেন। তাই ক্ষার ধাতু কি কি আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হাই লিনাকে রুবি সাজিয়ে ফেললো, হাইতে কি হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, হ্যাঁ সোডিয়ামের সংকেত হচ্ছে এনে, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, সাজিয়েতে সিজিয়াম, ফেললোতে ফ্রন্সিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম এখানে কিন্তু লাগবে, প্রত্যেকটা লাগবে, বিশেষ করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়াম, পটাশিয়াম এটা ক্ষার ধাতু, এটা যদি আপনি না পারেন আপনার বিসিএস হবে না। কারণ খুব আসে যে কোনটা কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎ ক্ষার ধাতু, হ্যাঁ কেমিস্ট্রি আজকে যেহেতু আমরা কেমিস্ট্রিতে পড়তেছি, হ্যাঁ। ঠিক আছে, হালিমাকে রুবি চেসে ফেলেছে। আচ্ছা আপনার এরকম আত্মঘাতী মানে মানে কবিতা মনে রাখেন কেন? নেমোনিক তো আত্মঘাতী মনে রাখা লাগবে না। দেখেন হালিমাকে রুবি চেছে ফেলেছে, এর থেকে হায় লিনাকে রুবি সাজিয়ে ফেললো ইজি না? হায় লিনাকে রুবি সাজিয়ে ফেললো, সবসময় পজিটিভ জিনিস চিন্তা করবেন, হ্যাঁ পজিটিভিটি ভাববেন, তাহলে দেখবেন যে সারাদিন অনেক টেনশনের পরেও রাতটা অনেক ভালো কাটবে। ঠিক আছে, ওকে। এটা আমি আমাকে দিয়ে আপনাদের বলি, আমি সারাদিন প্রচুর পজিটিভিটির ভিতরে কাজ করি, লাইক গায়ে কখনো লাগাই না। কারণ আপনি ক্যাডার সার্ভিসে যখন আসবেন, আপনি যখন ক্যাডার হবেন, প্রথম কথা হচ্ছে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার সিনিয়রের ঝাড়ি খাবেন। খাইতে 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 মনে করেন, অবশ্যই রিজন সহ ঝাড়ি আছে, রিজনের জন্য ঝাড়ি খাবেন, কারণ কারণ থাকা সত্ত্বেও ঝাড়ি খাবেন, কারণের বাইরেও ঝাড়ি খাবেন। কিন্তু আপনার মনে হবে ওটাই একটা পার্ট, পজিটিভলি নিতে হবে, আপনি রেগে যাবেন না, ঠিক আছে। তাহলে দেখবেন যে খুব ভালো লাগে। এই দেখেন আমি সারাদিন ঝাড়ি ঠাড়ি খেয়ে এখন কিন্তু ফুরফুরা মেজাজে আপনাদের পড়াচ্ছি। ওকে, ইভেন আমি যখন চলে আসছি আমি বলেও আসছি স্যারকে যে স্যার আমি একটু বের হই, বলছে কেন যাবো? আমি বললাম যে স্যার আমার অনলাইনে পড়াইতে হবে। তারপর বলছে আচ্ছা খুব ভালো কাজ করো, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে ওরকম, খুব পজিটিভিটি নিয়ে কাজ করবে। অবশ্য সকাল থেকে কিন্তু আমি প্রচুর ঝাড়ির উপরে ছিলাম, হ্যাঁ। আসুন এবার হচ্ছে মিথ্যার ধাতু। মিথ্যার ধাতু মনে রাখার উপায় হচ্ছে বিরিয়ানি,
মোগলাই, হ্যাঁ, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে কি? বেরিলিয়াম। মোগলাইতে ম্যাগনেসিয়াম। মনে থাকবে? কাবাবে এটা কিন্তু সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সায়েন্স আপনারা যত যাই বলেন, ঠিক আছে, যারা কেমিস্ট্রিতে না পড়েন, খুব পিওর ফিজিক্সে না পড়েন, আমি লিখে দিতে পারি যে মৃৎক্ষার ধাতু ম্যাগনেসিয়াম বাদে আর ক্যালসিয়াম বাদে বাদ বাকিগুলো যদি বলি বলো তো স্ট্রনসিয়াম কি, বেরিয়াম কি, বেরিলিয়াম কি, এই দুটোর ভিতরে একবার আকাশের দিকে তাকাবেন, একবার বাতাসের দিকে তাকাবেন সায়েন্সের স্টুডেন্টরা। সো এই কবিতাটা মনে রাখবেন, বারবার আসে, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। ঠিক আছে, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম, রাখতে হচ্ছে রেডিয়াম, আসে বেশি হচ্ছে বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, স্ট্রনসিয়াম আর রেডিয়াম ওভাবে আসে না। আর এদিকে যদি বলেন আসে হচ্ছে লিথিয়ামটা খুব আসে, আর সোডিয়ামটা আসে, পটাশিয়ামটা আসে। দাগাই দিলাম কিন্তু নিচে, ঠিক আছে। Okay. কবিতাটা মনে থাকলে সবগুলোই মনে থাকবে, ঠিক আছে। নীলকালি দিয়ে দাগাই দিলাম। ওকে। নরম ধাতু যেগুলো ছুরি দিয়ে কাটা যায়, বারবার আসে পরীক্ষায়, বারংবার আসে, সোডিয়াম ছুরি দিয়ে কাটা যায়, পটাশিয়াম ছুরি ছুরি দিয়ে কাটা যায়, ক্যালসিয়াম ছুরি দিয়ে কাটা যায়, লেড ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি আসে সোডিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লেড। দেখেন তো দুইটা ক্ষার ধাতু, একটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, ক্যালসিয়ামটা মৃৎক্ষার, লেড একটা আলাদা। তো সোডিয়াম পটাশিয়াম কিন্তু কাছাকাছি ধর্মের। তো এই দুইটা হচ্ছে ছুরি দিয়ে কাটা যায়, বাট আসে হচ্ছে সোডিয়াম। মুদ্রা ধাতু, আপনার ছোটবেলা পড়ছেন না, তামার মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, তাহলে মুদ্রা ধাতু কি? দেখেন কপার, কপার মানে হচ্ছে তামা, কপার মানে হচ্ছে তামা। সিলভার মানে কি? রূপা। আর গোল্ড মানে স্বর্ণ। ঠিক আছে, এটা সোনা বলবেন না, শুনতে যেন কেমন লাগে, হ্যাঁ। ঠিক আছে, এটা স্বর্ণ বলবেন, হ্যাঁ, শুনতে ভালো লাগবে। তাহলে কপার, সিলভার, গোল্ড, এই তিনটা হচ্ছে আপনার কি? এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু। ওকে। মৃৎক্ষার ধাতু হচ্ছে যে সমস্ত ক্ষার ধাতু মাটি থেকে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো হচ্ছে মৃৎক্ষার, মাটিতে থাকে এগুলো। মাটির ক্ষার, সহজ কথায়। মুদ্রা ধাতু মনে থাকবে, কপার, সিলভার, গোল্ড, মুদ্রা ধাতু। এখানে প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষা, এই যে আমি 41-এ 38-এ পাইছি ক্ষার ধাতু, 40-এ পাইছি অভিজাত ধাতু, 41-এ পাইছি নরম ধাতু, কোনটা ছুরি দিয়ে কাটা যায়, মুদ্রা ধাতু। এরপরে 43 44 অনেকবার আসছে। ঠিক আছে, এবার ব্যবহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে রাস্তায় সোডিয়াম লাইট বলি না, তাহলে রাস্তার বাতিতে সোডিয়াম লাইট। পটাশিয়ামটা ফিটকিরি তৈরিতে ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, সোডিয়াম পটাশিয়াম পড়তেই হবে। দেখেন তো, ক্ষার ধাতু থেকে সোডিয়াম পটাশিয়াম বললাম, খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে ফটোগ্রাফির ফ্ল্যাশ পাউডার, ঠিক আছে, অগ্নি উৎপাদক বোমা তৈরিতে। ক্যালসিয়াম হচ্ছে নিরোধক হিসেবে, নিরোধক মানে হচ্ছে যে জিনিসটা পানি শোষণ করে নেয়, ঠিক আছে, নিরোধক হিসেবে ক্যালসিয়াম। আর একটা জিনিস নিরোধক হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। ক্যালসিয়াম, সালফিউরিক অ্যাসিড দুইটাই নিরোধক হিসেবে, মানে পানি শোষণ করার কাজে ব্যবহার করা হয় ক্যালসিয়াম। অ্যালুমিনিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যালুমিনিয়াম হচ্ছে চকলেট প্রভৃতি দ্রব্য, যে মোড়ক থাকে না চারপাশে, উড়োজাহাজ, রেলগাড়ি, মোটর গাড়ি, ট্রাম, এগুলোর উপরের মোড়ক তৈরিতে, উড়োজাহাজের কভার। বাট অ্যালুমিনিয়াম সরাসরি কিন্তু ব্যবহার করা হয় না উড়োজাহাজে। উড়োজাহাজে অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু ব্যবহার করা হয়। কি করা হয়? উড়োজাহাজের একটা সংকর ধাতু কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার, ওটার নাম হচ্ছে ডুরালুমিন, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে অনেক ভারী। ওটাকে যখন সংকর করে ডুরালুমিনে কনভার্ট করা হয় তখন খুবই ইম্পর্টেন্ট গ্যালভানাইজিং, গ্যালভানাইজিং এ জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয়। লোহা আমরা জানি যে মরিচা পড়ে বা জং ধরে, এই লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিলে হয় কি, জিঙ্কে কখনো মরিচা ধরে না। এই লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। তাহলে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয়। তাহলে গ্যালভানাইজিং নাথিং, লোহাটাই যে আপনারা বলেন না যে, হ্যাঁ, আদিকালে সাধারণত গ্যালভানাইজিং করা হতো, হ্যাঁ, এখন তো স্টেইনলেস স্টিল দেয়, এটা আর হয় না। ঠিক আছে, আগে কিন্তু সবসময় গ্যালভানাইজিং করা হতো, জিঙ্কের প্রলেপ লোহার উপরে দিত। ঠিক আছে, কারণ জিঙ্কে মরিচা ধরে না।
লেড বা সীসা খুবই ইম্পর্টেন্ট, এটা 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। ব্যাটারি, যে কোনো ব্যাটারি, মোটর গাড়ির ব্যাটারি, স্টোরেজ ব্যাটারি, হ্যাঁ, বাসার ব্যাটারি, যে কোনো ধরনের ব্যাটারিতে আপনার লেড বা সীসা থাকবেই। এম, ঠিক আছে, এটাও এম। তামা, হ্যাঁ, তামা সাধারণত বৈদ্যুতিক যন্ত্র, তার নির্মাণে ব্যবহার করা হয়। তামার তার, তাই না, তার দেখছেন না? পিতল বা কাঁসা এক ধরনের সংকর, এগুলো ব্যবহৃত, এগুলোর ভিতরে আমরা তামা বা কপার পাবো, আমরা সামনে দেখবো। ঠিক আছে, এখন এখানে দরকার নাই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যদি বলেন একটা লেড বা সীসা কোথায় পাওয়া যায়, ব্যাটারির মধ্যে। লেড বা সীসা কোথায় পাওয়া যায়? ব্যাটারি, স্টোরেজ ব্যাটারি, মোটর গাড়ির গাড়ির ব্যাটারি, এগুলো। ঠিক আছে, আর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে। ইস্পাত বা স্টিল, হ্যাঁ, স্টিল হচ্ছে গিয়ে লোহা আছে না, লোহার ভিতরে বিভিন্ন টাইপের ধাতু দিয়ে স্টিল বানানো হয়। ওকে। রেলের চাকা, লাইন, এগুলো দেখলে রিডিং পড়লেই পাবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিতল বা ব্রাস, কাঁসার ইংরেজি হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, এখানে সব থেকে যদি বলেন যে ইম্পর্টেন্ট কোনটা, এখানে হচ্ছে পিতল বা ব্রাস, কাঁসা, কাঁসা বা ব্রোঞ্জ, এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, পিতল বা ব্রাশ, হ্যাঁ, এগুলো, কাঁসা বা ব্রোঞ্জ, থালা, গ্লাস, এগুলো থালা, পাতিল, ডেকচি, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এখান থেকে একটা লাইন এখানে লেখা নাই, এক্সকিউজ মি, একটা ফোন আসছে, একটু দাঁড়ান। আমি পড়াইতে থাকি, তারপরে ফোনটা রিসিভ করতেছি, সমস্যা নেই। মরিচাহীন ইস্পাত, হ্যাঁ, স্টেইনলেস স্টিল, এইটার জন্যই এখন আর আমরা লোহার উপরে গ্যালভানাইজিং করি না। হ্যাঁ, স্টেনলেস স্টিল কিন্তু সব জায়গায়, ঝুড়ি, কাঁটা চামচ, সব জায়গায়, রান্নাঘরে, তাই না? প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন আমরা ইউজুয়ালি এটা ইউজ করি। রান্নাঘরের সিঙ্ক, রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, সব জায়গায় এটা ইউজ করি, মরিচাহীন স্টিল বা হচ্ছে স্টেইনলেস স্টিল। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, স্টেইনলেস স্টিল, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আপনাদের আহ গান মেটাল, এগুলো রিডিং পড়বেন। সব থেকে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ডুরালুমিন, বললাম উড়োজাহাজ তৈরিতে ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা সংকর। উড়োজাহাজ তৈরিতে ডুরালুমিন ব্যবহার করা হয়, অনেকবার আসে। টাইপ মেটাল, নামেই টাইপ মেটাল, মানে টাইপিং এর কাজে আপনি ইউজ করবেন। ঠিক আছে, এটা ছাপাখানার অক্ষরের ছাঁচ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসেন, এখানে কয়েকটা জিনিস আছে। এক্সকিউজ মি, একটু দাঁড়ান। কোথায় যেন ছিলাম? আহ একটু আসি, এখান থেকে কয়েকটা জিনিস দেখেন, এগুলো তো দেখলেন। এখান থেকে ইম্পর্টেন্ট লেড বা সীসা, এটাই আসবে, দেখবেন যে অনেক কমন পাবেন। এগুলো রিডিং পড়বেন, একদম টানা মুখস্থ করার দরকার নেই। এখন এখানে পিতল আর কাঁসা, এগুলো কোনটা কোনটা দিয়ে তৈরি হয় দেখেন, দুইটাই কিন্তু কপার আছে, আমরা একটু আগে পড়ে আসছি, দুইটাই কিন্তু কপারের সংকর, তাই না? দুইটাই কিন্তু কপারের সংকর, দেখেন। কপার দিয়ে পিতলও তৈরি করবেন, কাঁসাও তৈরি করবেন, তার মানে দুইটার ভিতরে কিন্তু আপনার কপার থাকবে। এখন কোনটায় কপার থাকে আর কপারের সাথে কি থাকে, এইটাই এখানে কোশ্চেন। পিতলে থাকে হচ্ছে কপারের সাথে জিঙ্ক বা দস্তা, আর কাঁসাতে থাকে হচ্ছে কপারের সাথে টিন। কি থাকে? টিন। আর এখানে কি থাকে? জিঙ্কের আরেকটা নাম কি? দস্তা। এইটা হচ্ছে পরীক্ষায় আসে, বারবার আসে, এমনকি মেন্টাল অ্যাবিলিটিতেও আসে। ঠিক আছে, যে পিতল আর কাঁসার ভিতর মেইন পার্থক্যটা কি? ঠিক আছে, না পার্সেন্টেজ লাগবে না, পার্সেন্টেজ তো আমি বলি নাই, পার্সেন্টেজ যদি আসতো আমি তো আপনাদেরকে বলতামই। হ্যাঁ, ঠিক আছে, পার্সেন্টেজ দরকার নেই। পার্সেন্টেজ পড়বে হচ্ছে যারা কেমিস্ট্রিতে পড়ে, যারা রিসার্চ করবে, যারা কেমিস্ট্রি নিয়ে কাজ করবে, তারা। আপনি আমি আমাদের মতো এরকম মূর্খ স্টুডেন্টরা কেন পার্সেন্টেজ পড়বে? ঠিক আছে, আমি মজা করলাম। মানে মেইন কথা হচ্ছে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড। ঠিক আছে, ওকে। এটা পড়তে হবে, হ্যাঁ, পিতল কপার আর জিঙ্ক, আর কাঁসা কপার আর টিন, এই দুটো খুব আসে। হুম?
এই দুটো ভুল করা যাবে না, এটা অনেকেই ভুল করেন পরীক্ষার সময়, আউলায় যান যে পিতল আর কাঁসা কোনটায় যেন টিন ছিল। দেখেন দুইটাতেই কপার, পিতলে হচ্ছে জিঙ্ক, কাঁসাতে হচ্ছে টিন। দ্যাটস ইট। সোডিয়াম, সোডিয়ামের আকরিক, আকরিক মানে হচ্ছে সোডিয়ামটা যেখানে পাওয়া যায়। হ্যাঁ, অনেক জায়গায় সোডিয়াম আপনি পান। রক সল্ট, রক সল্ট মানে না কিন্তু যেটা পাহাড়ে পান, রক মানে পাহাড় না, সমুদ্র থেকে যেটা পান ওইটাই রক সল্ট। সমুদ্রের পানি বাষ্পীভূত করে যেটা পান ওটাই রক সল্ট, সোডিয়াম ক্লোরাইড রক সল্ট। সোহাগা বোরাক্স, বোরাক্সের সংকেতটা পড়বেন Na2B4O7 10H2O। অনেক কঠিন সংকেত, বাট মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে কোনো সমস্যা নেই। সোহাগা। চিলি সল্টপিটার আপনাদের লেভেলে কোনো দরকার নাই, ন্যাট্রন কোনো দরকার নাই, যতটুকু লাগবে আমি বলে দিব। রক সল্টটা ইম্পর্টেন্ট, সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণ, খাবার যে লবণ এইটাই কিন্তু রক সল্ট। আপনারা রক সল্ট অনেকে ভাবেন যে পাহাড় থেকে যে লবণটা আসে, না, খাবার সল্ট যেটা, তাই না, আমরা সমুদ্র থেকে যে পাই ওইটাই রক সল্ট। ঠিক আছে, এখান থেকে যতটুকু পড়বেন একটু বলি। সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে রক সল্ট। সোডিয়ামে যদি পানি না থাকে, অনার্দ্র সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, এটা হচ্ছে সোডা অ্যাশ। অ্যাশ মানে কি, ছাই, ছাইয়ের ভিতর কি পানি থাকে, ছাই ঝুরঝুরা থাকে না। তাই সোডা অ্যাশ কি দেখেন তো, কোন রকম পানি ছাড়া সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, কাপড় কাচা সোডা, সোডা কাপড় কাচতে পানি লাগে, তাহলে এখানে আর্দ্র সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ডট 10H2O, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটা যেন মনে থাকে। হুম। খাবার সোডা, খুবই ইম্পর্টেন্ট, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দেখেন এটা, এটার একটা নাম সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা খাবার সোডা। এখানে যদি বলেন আসে, মেইনলি আসে খাবার সোডা আর হাইপো। হাইপো আগের দিনে ইউজ করতো ফিল্ম, ক্যামেরার ফিল্ম যে নেগেটিভ, হ্যাঁ, ছবির যে পিকচারের যে নেগেটিভ ওগুলোর জন্য হাইপো। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট একটু দেখতে হবে। সংকেতটা একটু দেখেন, Na2S2O3, আমি কিন্তু সব বলতেছি না, সব বলতেছি না। আর টেস্টিং সল্ট এটাও লাগবে, মনোসোডিয়াম গ্লুটামেট আসে পরীক্ষায়, আসে, কিচ্ছু করার নাই, মনে রাখতে হবে, এটা রিটেনেও আসে। C5H8NO4Na, মনোসোডিয়াম গ্লুটামেট। প্রিলিতে সংকেত আসবে না, প্রিলিতে নামগুলো আসবে। তাহলে একটু দেখেন, ফার্স্ট এটা পড়বেন সোডা অ্যাশ, সোডার সাই, পানি ছাড়া সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট 10H2O। খাবার সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম থায়োসালফেট H2O3। টেস্টিং সল্ট মনোসোডিয়াম গ্লুটামেট, তাই না, হাইপো হচ্ছে থায়োসালফেট আর টেস্টিং সল্ট মনোসোডিয়াম গ্লুটামেট, এখান থেকে আসবেই। ওকে। আর কস্টিক সোডা যদি মনে রাখতে পারেন, এটা রাখেন, এটা সায়েন্সের স্টুডেন্টরা সবাই পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। ওকে। ক্যালসিয়াম, এবার আসেন, সোডিয়াম গেল, এই কটা লাগবেই, মনে রাখতে হবে নাহলে সমস্যা হবে। ক্যালসিয়াম, এখান থেকে যদি একটা জিনিস মনে রাখেন, ক্যালসিয়াম থেকে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এটা মনে রাখবেন। চুন, চুনের আরেকটা নাম হচ্ছে কুইকলাইন। চুন আর কলিচুন কিন্তু এক না, এটা আপনারা অনেকেই ভুল করেন। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো ভুল করা যাবে না। জাস্ট যতটুকু দিব অতটুকু পড়বেন, আর না, আর আমি পড়তে বলবো না। হ্যাঁ, সোডিয়াম চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এবার একটু আসেন জিপসাম। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে যদি 2 অণু পানি আপনি যুক্ত করেন। হুম। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেটের সাথে যদি 2 অণু পানি যুক্ত করেন, এটা হচ্ছে কি, জিপসাম। এটা কি, এটা হচ্ছে জিপসাম। হ্যাঁ। আর প্লাস্টার অফ প্যারিস হচ্ছে, দেখেন, 2 অণু ক্যালসিয়াম সালফেট, 1 অণু পানি। অথবা আপনি বলতে পারেন ক্যালসিয়াম সালফেটের 2 অণু আপনি হাফ দিয়ে গুণ করতে পারেন। এই দেখেন, 2 অণু ক্যালসিয়াম সালফেট, হাফ অণু পানি, এটা হচ্ছে কি আপনার কে, প্লাস্টার অফ প্যারিস। এখন জিপসাম কি, জিপসামে হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি। আর প্লাস্টার অফ প্যারিস হচ্ছে
দুই অণু ক্যালসিয়াম সালফেটের সাথে হাফ অণু পানি। এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে এটা কি হবে বলেন তো? প্লাস্টার অফ প্যারিস কাকে বলবো? এটা বুদ্ধি করে বলেন, এটা কোনটা হবে? ওকে, ভালো মতো বুঝে বুঝে বলেন। মাসুম, ঠিক আছে। দেখি কে কি করছেন। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে হচ্ছে, দেখেন, দুই অণু পানি সহযোগে, হ্যাঁ, ক্যালসিয়াম সালফেটের অণুকে বলা হয় জিপসাম। আর প্লাস্টার অফ প্যারিস কি? প্লাস্টার অফ প্যারিস আমি বলছিলাম ক্যালসিয়াম সালফেটের দুই অণু। হ্যাঁ, আর হাফ অণু হচ্ছে পানি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা শুধু আর্দ্র ক্যালসিয়াম সালফেট আমরা বলবো, আর কিচ্ছু না। জিপসাম হচ্ছে ওইটা। প্লাস্টার অফ প্যারিস কি? দেখেন প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা, দুই দিয়ে গুণ করলেও তো ওদিকে এক। এটা শুধু আর্দ্র, কি হবে? এটা হবে উত্তর সি। ঠিক আছে, এটা যেন, এইটা কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। সবাই জিপসাম আর প্লাস্টার অফ প্যারিস গোলায় ফেলেন না। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে দুই অণু পানি, আর প্লাস্টার অফ প্যারিস হচ্ছে গিয়ে সহজ কথায় দুই অণু ক্যালসিয়াম সালফেট এর সাথে হাফ অণু পানি। ঠিক আছে, এটা আপনাদের ব্রেন স্টর্মিং এর জন্য ঠিক করা হয়েছে। হ্যাঁ, একজনে হচ্ছে লিখছে যে কত পার্সেন্ট সঠিক আনসার, মানে ও হচ্ছে মনে হয় সঠিকের ভিতরে। হ্যাঁ, আপনি জিতেছেন, অনেক কম এখানে সঠিক আনসার করছে। ঠিক আছে, তো যারা যারা সঠিক আনসার দিয়েছেন তারা 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 খুশি হন। হ্যাঁ, যেমন যে জিজ্ঞেস করছে যে খুব খুশি হতে চাচ্ছে, সে সঠিক উত্তর দিছে, আমি খেয়াল করছি। হ্যাঁ, আর্দ্র ক্যালসিয়াম সালফেট, সমস্যা নেই, আমরা ভুল করতে করতেই শিখবো। হ্যাঁ, ওকে, গুড। এটা ম্যাক্সিমামই ভুল করেন, আমি নিজেও ভুল করতাম। হ্যাঁ, জিপসাম আর ক্যালসিয়াম প্লাস্টার অফ প্যারিসের ভিতরে কি করব? আপনাদের মেইন প্যাচটা লাগে চুন আর কলিচুন, এটা ভুল করা যাবে না। চুন হচ্ছে শুধু ক্যালসিয়াম অক্সাইড, আর কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ভুল, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো র্যাপিড ফায়ার রাউন্ড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুধু ডলোমাইটটা পড়বেন। দেখেন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ওভাবে আসেও না। আয়রন, হ্যাঁ, আয়রন থেকে তেমন কিছু পড়তে হবে না। আয়রন থেকে শুধুমাত্র আয়রন থেকে জাস্ট রিডিং পড়েন। ঠিক আছে, ম্যাগনেটাইট আকরিক ঠাকরিক ওরকম আসে না। ঠিক আছে, আয়রনের অক্সাইড কোনটা একটু দেখবেন। হ্যাঁ, আয়রন পাইরাইটস যদি রিডিং পড়তে চান। হ্যাঁ, সবুজ ভিট্রিয়ল, আয়রন সালফেটের সাথে ফেরাস সালফেটের সাথে যদি 7 অণু পানি যুক্ত হয়, এটাকে সবুজ ভিট্রিয়ল বলে, একবার দেখবেন। লেড, লেড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেড লেড, PB3O4। এটা হচ্ছে সিঁদুর হিসেবে ব্যবহার করা হয়, লেড অক্সাইড। ঠিক আছে, সিঁদুর হিসেবে ব্যবহার করা হয় কোনটা? রেড লেড, PB3O4, এটা পরীক্ষায় আসে। জিঙ্ক কখনোই আসে না ভাবে। সাদা ভিট্রিয়ল, জিঙ্ক অক্সাইড, এই জিনিসটা হচ্ছে মেকআপ প্রোডাক্টসে থাকে। ঠিক আছে, মেয়েদের যে কি বলে ফেস পাউডার, হ্যাঁ, ফেস পাউডারে এই জিঙ্ক অক্সাইড থাকে, এটা ওভাবে আপনাদের আসে না। তুতের সংকেতটা এখানে লাগবে, Copper sulfate.5H2, এটা খুব ইম্পর্টেন্ট। তুতের সংকেত, এত দরকার নাই, বারবার বলতেছি। হ্যাঁ, তুতের সংকেতটা এখানে লাগবে, কারণ এটা হচ্ছে আপনার ভার্সিটির পরীক্ষা দিতে যাবেন, এখানে অনেক বেশি দিয়ে দিয়েছে, আপনাদের ভয় পাওয়ার কিচ্ছুই নাই। ঠিক আছে, তুতের সংকেতটা লাগবে। জিঙ্ক অক্সাইড ফেস পাউডারে, আর রেড লেড হচ্ছে সিঁদুর হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এটা কি হবে? এটার উত্তর হবে আর্দ্র ক্যালসিয়াম সালফেট, জাস্ট এতটুকু, আর কিছু না। যেগুলো দাগাই দিলাম এর বাইরে কিন্তু পড়বেন না। আর যাদের এগুলো বিষের মতো লাগতেছে, যে ভাই মনে হচ্ছে যে বিষ দেয়ার
মানে পয়জনাস, এগুলো সব টক্সিক। হ্যাঁ, সবগুলো এক একটা টক্সিন, খুব টক্সিক লাগতেছে। চুন, কলিচুন পরে ফেলবেন, রক সল্ট পরবেন, সোডা অ্যাশ গুলো একটু পইরেন, টেস্টিং সল্ট একটু পরে ফেলবেন, বারবার আশা করছেন। ঠিক আছে? ওকে, ওকে। এবার আমি হচ্ছে চ্যাট বক্সে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। নিচের কোনটা কলিচুনের সংকেত? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাড়াতাড়ি। সুখী, ভেরি গুড। শাম্মা, শাহনাজ, কলি, আমি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন বলবেন হচ্ছে চুনের সংকেত কি। আমি অপশন দিব না। আজিজুল, ঠিক আছে, চুনের সংকেত। হ্যাঁ, শাহনাজ, সাইদুর, শশী, শিমুল, কমা, অভিজিৎ, অভিজিৎ ভুল দিছেন, মুন্নি, সঙ্গীতা, আজিজুল, জিহাদ, ফিরোজ, ঋতুরানী, স্বাক্ষর, সুখী। ভেরি গুড, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এবারে বলেন রক সল্ট মানে কি? বিট লবণ, মনোসোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম ক্লোরাইড। ভেরি গুড, ভেরি গুড। এই তো পেরে গেছেন। হ্যাঁ, আপনাদের কে থামায়? নিচের কোনটা হচ্ছে টেস্টিং সল্টের সংকেত? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট 10H2O, মনোসোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম সালফেট। ভেরি গুড, এটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। এই তো হয়ে গেছে, এইগুলোই আসবে, আমি যেগুলো বলবো এগুলোই আসবে। ওকে, একটু দেখি কঠিনে যাই। খাবার সোডা কোনটা? সোডিয়াম কার্বনেট ডট 10H2O, অনার্দ্র সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর কি তিনটার কোনটা? ভেরি গুড, সোডিয়াম বাইকার্বনেট মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ভেরি গুড, ভেরি গুড শশী। এই তো পেরে গেছেন। দেখছেন, ক্লাসে ক্লাসেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, গুড। এবার আসেন অক্সিজেনের ব্যবহার। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। অক্সিজেনের সাথে বেশিরভাগ পদার্থের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, একে দহন বিক্রিয়া বলে, তাই না? অক্সিজেন হচ্ছে আমরা জানি শ্বসন বা দহন করে। শ্বসনের মেইন কাঁচামাল কি? অক্সিজেন। কারণ অক্সিজেন আর গ্লুকোজ এরা মিলে সাধারণত 38 এটিপি শক্তি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এইটাই তো ফ্যাক্ট। ঠিক আছে, মুমূর্ষু রোগীদের জন্য হাসপাতালে যে সিলিন্ডারে অক্সিজেন সরবরাহ করা হয় ওতে 93% অক্সিজেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট অক্সিজেন থাকে? 93% অক্সিজেন থাকে। ওকে, এবার আসেন আপনাদের জন্য একটা কথা, এটা হচ্ছে আপনাদের জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, আপনারা হঠাৎ যখন হচ্ছে উম তেলে আগুন ধরে যায়, তাই না, এরকম হয় না? তখন কি করেন? তেলের ভিতরে পানি মারেন, ওটা কিন্তু আরো স্পার্কলিং করে, বিস্ফোরণ ঘটায়। তাই কখনো রান্না করতে গেলে মেয়েরা বা ছেলেরা বা নব্য রাঁধুনি আছে অনেক, ইউটিউব দেখে দেখে রান্না করেন। যদি কখনো তেলে আগুন ঠাগুন ধরে যায়, কখনোই তেলের উপরে পানি ঢালবেন না, তাহলে কিন্তু ওটা আরো আপনার মুখে ছিটে যাবে। সব থেকে ইজি কাজ কি বলেন তো? কোনো একটা ঢাকনা নিয়ে এনে ঢেকে দাও। কারণ কি? অক্সিজেন ছাড়া কোনো কিছু জ্বলতে পারে না, অক্সিজেন হচ্ছে অন্যকে জ্বলতে সাহায্য করে। তাহলে আপনি যদি ঢাকনা দিয়ে ওই জিনিসটা ঢেকে দেন, তাহলে কি হবে? অক্সিজেন অফ হয়ে যাবে। ফলে কি হবে? ওটা এমনি এমনি নিভে যাবে, তারপরে আপনি গ্যাসটা অফ করে দেন। সবসময় এটা কিন্তু আপনাদের শিখাই দিলাম, ঠিক আছে? যাই হোক, তেলের উপরে যখন আগুন ধরবে বা কিছু হবে, বা আপনার মনে হয় খুব ছিটতেছে, আপনি সাথে সাথে ঢাকনা ফার্স্টে দিবেন, তারপর গ্যাস অফ করবেন। ফার্স্টে ঢাকনা দিবেন, তারপর গ্যাস অফ করবেন। এবার আসেন সেকেন্ড বাঁচার কোশ্চেন। আপনাদের ওই যে গ্যাস সিলিন্ডারে অনেক সময় আগুন ধরে যায়, ওটার উপর কখনোই পানি ঢালবেন না, আরো স্পার্ক করবে। বালতি আছে না, বড় বালতি, বালতি এনে ওটার উপর দিয়ে ঢেকে দিবেন, বালতি বালতি টাইপের কিছু। অথবা কাঁথা আছে না, কাঁথা এনে মুড়াই দেবেন, মানে ওটা মুড়াই দেওয়ার চেষ্টা করবেন। মোটা কাঁথা, নট পাতলা কাঁথা। মোটা কাঁথা, ভিজা কাঁথা হলেও সমস্যা নেই, মোড়াই দেওয়া সব থেকে ইজি হচ্ছে। সিলিন্ডারটার উপরে বালতি উপর করে এসে ঢেকে দিবেন, জ্বলবে না, তাই না? অক্সিজেন অফ হয়ে যাবে, গ্যাসও অফ হয়ে যাবে। এটা খুবই, মানে আপনাদের এটা খুবই আপনারা সমস্যা করেন, এটা বলে দিলাম। ঠিক আছে, ওকে। ওকে,
বাকি 7% পানি থাকে ভাইজানেরা, ঠিক আছে? হ্যাঁ, বাকি 7% পানি থাকে। ওকে। নাইট্রোজেন অক্সাইড খুবই ইম্পর্টেন্ট। বজ্রপাতের সময় যেটা হয়, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে মানে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, ঠিক আছে? এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়া নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। হ্যাঁ, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট, নাইট্রাস অক্সাইড N2O, এটাকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইড একটা বর্ণহীন গ্যাস, এটা লাফিং গ্যাস, এখান থেকে খুব বেশি কিছু লাগবে না। নাইট্রাস অক্সাইড N2O, এটা হচ্ছে লাফিং গ্যাস। এটা খুব আসে যে কোনটা লাফিং গ্যাস, উত্তর কি? নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এটার বাংলা নামটাও পড়তে হবে, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস N2O। ঠিক আছে, এটা কিন্তু মৃদু চেতনা নাশক, বিক্রিয়া ঠিক্রিয়া কিচ্ছু দরকার নাই। হ্যাঁ, একটু জানেন যে যখন বজ্রপাত হয়, হ্যাঁ, অনেক বজ্র হয় আকাশে, থান্ডার স্টর্মিং হয়, তখন হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে ফার্স্ট নাইট্রিক অক্সাইড তৈরি করে। এরপরে আবার নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। ঠিক আছে, এরপরে নাইট্রোজেন ডাই অক্সাইড আবার পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এরপরে অ্যাসিড বৃষ্টি হয়। এগুলো রিটেনে পড়বেন, সমস্যা নাই। কিন্তু আপাতত জানেন কিন্তু, নাইট্রাস অক্সাইড হচ্ছে পরীক্ষাগারে তৈরি করা হয় N2O, নাইট্রাস অক্সাইড N2O। এটা হচ্ছে একটা বর্ণহীন গ্যাস, এটাকে লাফিং গ্যাস বলে, খুব ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খুবই শক্তিশালী অ্যাসিড, ক্ষয়কারক অ্যাসিড এবং জারক। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড দিয়ে অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল তৈরি করা হয়। এই যে স্বর্ণ বা প্লাটিনাম গলাতে স্বর্ণকাররা এটা ইউজ করে। এই যে যে আপনার ডিফারেন্ট ডিজাইনের অর্নামেন্টস বানান সোনা গলিয়ে, সোনা গলে কিন্তু এই রাজ অম্ল দিয়ে। রাজ অম্লর ভিতর কি থাকে? নাইট্রিক অ্যাসিড থাকে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 3 অণু আর নাইট্রিক অ্যাসিড থেকে 1 অণু। এটা কিন্তু পরীক্ষায় আসে। এক অণুকে মোল হিসেবে আমরা ধরি, ঠিক আছে? এক মোলে সাধারণত 6.02223টি অণু থাকে। মোল একটা আয়তনের একক। তো 1 মোল নাইট্রিক অ্যাসিড, তাই আমি 1 লিখলাম। আর 3 মোল থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটার মাধ্যমে তৈরি হয় হচ্ছে রাজ অম্ল। রাজ অম্লতে হচ্ছে সোনা বা প্লাটিনাম এগুলো গলিয়ে স্বর্ণকাররা এগুলোতে কাজ করে। ফসফরাস, হ্যাঁ, ফসফরাস 2 প্রকার, একটা সাদা আর একটা হচ্ছে লাল। লাল ফসফরাস দিয়াশলাইয়ের কাঠির মাথায় আর বক্সের পার্শ্বে ব্যবহার করা হয়। আপনারা বলতেছেন এগুলো তো কালা, ওগুলো হচ্ছে গিয়ে কালা ফসফরাস বলতে কিছু নেই, ওটা হচ্ছে আপনার কোয়ালিটি খারাপ তাই কালা। ঠিক আছে, কোয়ালিটি খারাপ তাই। ঠিক আছে, তাহলে কালো ফসফরাস বলতে কিন্তু কিচ্ছু নাই, লাল ফসফরাস থাকে। ফসফরাস ইঁদুর মারার বিষ আর হচ্ছে কীটনাশক হিসেবে, নিরোধক হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে নিরোধক হিসেবে কিন্তু আমরা অনেক কিছু পাইলাম প্রথম থেকে। ক্যালসিয়াম পাইছিলেন, মনে আছেন? সালফিউরিক অ্যাসিড পাইছিলেন, আর একটা কি পাইলেন এখন? ফসফরাস। নিরোধক লিখে রাখবেন বইয়ের উপরে, হ্যাঁ, ক্যালসিয়াম, সালফিউরিক অ্যাসিড, ফসফরাস, তিনটাই কিন্তু নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। ফসফরাস সাধারণত কিছু ফসফরাস সার তৈরিতেও ব্যবহার করা হয়, ফসফেট সারে থাকে। হ্যাঁ, এবারে আসেন, আপনারা অনেকেই এই দুইটাই ভুল করেন, একটু বলে দেই। রাজ অম্ল, হ্যাঁ, রাজ অম্ল বা অ্যাকোয়া রেজিয়া, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি? 1 মোল গারোনাইট্রিক অ্যাসিড আর হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু তার মানে এরা নাকি যারা অ্যাসিডের রাজা, এটা অনেকেই ভুল করেন। অ্যাসিডের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে। যদি বলে রাজা, এটা কিন্তু অনেকে ভুল করেন। হ্যাঁ, রাসায়নিক দ্রব্যের রাজা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কিন্তু রাজ অম্ল হচ্ছে যখন কিনা 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবেন আর 1 মোল গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবেন, তখন ওটা রাজ অম্ল হয়ে যাবে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের আরেকটা নাম আছে অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল খুবই ইম্পর্টেন্ট এই নামগুলো। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। হ্যাঁ, যে সমস্ত 100% যে সালফিউরিক অ্যাসিড যেটা থাকে, ওটার ভিতর শুধু সালফিউরিক অ্যাসিডই থাকে,
ওটা ধূমায়িত হয়, হ্যাঁ, বাষ্পের মতো উড়ে উড়ে যায়, ওটাকে অলিয়াম বলে। ঠিক আছে। 100% যে সালফিউরিক অ্যাসিডটা, যেটার ভিতরে কোনো পানি থাকে না, এটাকে বলা হয় হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। কই গেল? পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এটাকে পাইরোসালফিউরিক অ্যাসিডও বলা হয়, অলিয়াম বলা হয়, ধূমায়মান। গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, দেখছেন গাড়ির ব্যাটারিতে কত কিছু ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করা হয়, লেডও ব্যবহার করা হয়। সীসা পড়ে আসছিলাম না? 100% সালফিউরিক অ্যাসিডকে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বা সালফানও বলা হয়। ঠিক আছে, 100% সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বা সালফান বলা হয়। ঠিক আছে। আর যখন এটা ধূমায়মান হবে, 100% বেশি হয়ে যাবে, হ্যাঁ, 100% যখন থাকবে ওটাকে সালফান বলে। এটাকে যখন 100% হয়ে গেল, আরো বেশি বেশি হয়ে যাবে, তখন ওটা ধূমায়িত হবে। তখন ওটাকে বলবো ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলবো, অথবা পাইরো সালফিউরিক অ্যাসিড বলবো। পাইরো মানে কি? পাইরো কথাটা মানে হচ্ছে তাপমাত্রা রিলেটেড, তার মানে এটা ধূমায়িত হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, একটু দাঁড়ান। ওকে। হ্যালোজেন সমূহ আর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আমরা যদি বলি, না সালফান আর অলিয়াম এক না। সালফানে হচ্ছে কোনো পানি থাকবে না, 100% সালফিউরিক অ্যাসিড, কিন্তু ওটা থেকে ধূমায়িত হবে না। কিন্তু সেই বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের ভিতরে যদি আরো সালফিউরিক যুক্ত করেন, হ্যাঁ, আরো বেশি বেশি সালফিউরিক অ্যাসিড, বাট কোনো পানি নেই, এখানেও পানি নেই, দুইটার কোনোটাতেই পানি নেই, দুইটাতেই 100% সালফিউরিক অ্যাসিড, কিন্তু যখন কিনা 100%, এটা ধূমায়িত হবে না, সেই সালফানটা যখন ধূমায়িত হবে, এক্সেসিভ সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, তখন হচ্ছে কি ওটা ধূমায়িত হবে, তখন হচ্ছে ওটা পাইরো সালফিউরিক অ্যাসিড। পাইরো মানে হচ্ছে তাপমাত্রা বা হচ্ছে ধূমায়িত, আগুন ক্ষেত্রে হচ্ছে যেটা ধূমায়িত, ওটাকে পাইরো বলবো। হ্যালোজেন সমূহ, হ্যাঁ, হ্যালোজেন সমূহ, হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অস্টেটিন। ঠিক আছে। এই ক্লোরিন গ্যাস মূলত ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, ওজোন স্তর ক্ষয় করে। তাহলে কোন গ্যাস ওজোন স্তর মূলত ক্ষয় করে? ক্লোরিন গ্যাস। যদি পরীক্ষায় আসে ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন, আয়োডিন, আপনারা প্যাচে লেগে যান যে ওজোন স্তর ক্ষয় করে তো ক্লোরো ফ্লোরো কার্বন। তো ফ্লোরো কথাটার প্রতি ওদের ভালোবাসা বেশি। ঠিক আছে, কিন্তু ক্লোরোফ্লোরো কার্বন মূলত কিন্তু ক্লোরিনটাই এখানে বেশি, দেখেন ক্লোরো আগে থাকে, তাই হচ্ছে যদি ফ্লোরিনও থাকে অপশনে কিন্তু ক্লোরিন গ্যাস হবে। ফ্লোরিন কিন্তু আলাদাভাবে ঝামেলা করে না, যখন ক্লোরিন থাকবে তখন দেখেন ক্লোরোফ্লোরো কার্বন, তাই না? ওজোন স্তরে আরেকটা ক্ষতি করে হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, তাই তো? ক্লোরোফ্লোরো কার্বন, দেখেন ক্লোরিন থাকতেই হবে। সিএফসি, সিএফসি যদি অপশন থাকে আপনি সিএফসি দিবেন, কিন্তু যদি সিএফসি অপশন না থাকে, ফ্লোরিন আলাদা আলাদা করে থাকে, ক্লোরিন আলাদা করে থাকে, উত্তর কিন্তু ক্লোরিন গ্যাস হবে। বুঝতে পারছেন কথাটা? এটা কিন্তু অনেকেই ভুল করেন। ফ্লোরিন গ্যাস দিয়ে একদম 1 পয়েন্ট, হ্যাঁ, ধূমায়িততে ধোঁয়া উঠবে। এই কথাটা বুঝতে পারছেন নাকি? যদি বুঝতে পারছেন আমাকে একটু করেন, নক করেন যে হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। এবারে আমি অপশন দিব, বলেন নিচের কোনটা ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? টিএফসি, ফ্লোরিন গ্যাস, ফ্রিয়ন্স, না হচ্ছে সকল হ্যালোজেন? নিচের কোনটা হচ্ছে ইসের জন্য দায়ী? ভেরি গুড, উত্তর হবে সিএফসি। এখন বলেন নিচের কোনটা ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? ফ্লোরিন গ্যাস, ব্রোমিন গ্যাস, ক্লোরিন গ্যাস, আয়োডিন গ্যাস। এখন বলেন। ভেরি গুড। আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু ম্যাক্সিমাম ভুল করেন, 1.5 নষ্ট হয়ে যায়। ঋতুরানী, শিহাব, সাদিয়া, জাকিয়া, বুঝতে পারছেন? ওকে, মুন্নি, সঙ্গীতা, মাহফুজ,
হ্যাঁ, ফিরোজ, সিয়াম, মাসুম, তানজিল, দীপা, জাকিয়া। গুড। আমরা তো ভালো, খারাপ নাকি, খুবই ভালো সবাই। হ্যাঁ, একটা পোল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? লাফিং গ্যাসের সংকেত কোনটা? হ্যাঁ, ঠিক আছে। থ্যাঙ্কস আ লট। 85% সঠিক উত্তর দিয়েছেন। এবার আমি র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, আসেন। চ্যাট বক্সে চলে আসেন সবাই। ওকে, প্রথম কোশ্চেন। গাড়ির ব্যাটারিতে নিচের কোনটা ব্যবহার করা হয়? এক, লেড। দুই, ক্যাডমিয়াম। তিন, সালফিউরিক অ্যাসিড। চার, এ ও সি, বোথ। ভেরি গুড। তারপর কিন্তু চারটা অপশন পড়ে সবসময় পরীক্ষায় দিবেন, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড এবং কি, লেড, বোথ, এটা যেন মনে থাকে, ঠিক আছে? ওকে, এবারে বলেন রাসায়নিক দ্রব্যের রাজাকে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাকোয়ারেজিয়া, রাজাম্ল। রাসায়নিক দ্রব্যের রাজাকে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাকোয়ারেজিয়া, রাজাম্ল। ভেরি গুড, সালফিউরিক অ্যাসিড। ওকে, এই তো পেরে গেছেন, এই তো। আর আর দুঃখ নাই, এখন আমি শান্তিতে বলা শুরু করছিলাম, এখন আমি শান্তিতে মরতে পারবো না। এত তাড়াতাড়ি মরবো কেন? হ্যাঁ? এত তাড়াতাড়ি মরার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? কোনো প্রশ্ন আসে নাই। কে, এবার হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাস পড়বো, হ্যাঁ? ওকে, নিষ্ক্রিয় গ্যাস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসগুলো মুখস্থ করেন: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এতটুক, নিচেরটা দরকার নাই, আপাতত করে। এগুলোর মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার, সবগুলোর ব্যবহার। হ্যাঁ, এই কয়টার ব্যবহার, ব্যবহারগুলো কিভাবে মনে রাখবেন আমি জানি না, খুব ভালো মতো মনে রাখেন। দেখেন, হিলিয়াম হচ্ছে খুবই হালকা, তাই বেলুনে আর উড়োজাহাজে ব্যবহার করা যায়, ঠিক আছে? দেখেন, লাইট টাইট আলোকসজ্জায় নিয়ন গ্যাস ব্যবহার করা হয়, আলোকসজ্জায়। হ্যাঁ, নিয়ন কুয়াশার মধ্যেও দেখা যায়, তাই বিমান বা জাহাজের পাইলটগণ আলোক সংকেত রূপে নিয়ন আলো ব্যবহার করে। টিউব লাইটেও ব্যবহার করবেন। এখন আসেন, নিয়ন ব্যবহার করাই আসলে ভালো, টিউব লাইটে, কিন্তু নিয়ন তো অনেক দামি। তাই বৈদ্যুতিক বাল্বে সাধারণত আমরা যারা গরিব আছি, তারা হচ্ছে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি। বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি,
কারণ বাল্বের ভিতরে একটা নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে হয়, ঠিক আছে? এটা সব থেকে ভালো হয় যদি কিনা আপনি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে করেন। নিষ্ক্রিয় গ্যাস দিয়ে করলে কিন্তু আপনার এটা ভালো হয়, সিস্টেমটা ভালো হয়, ঠিক আছে? ওকে। আচ্ছা, আজকে 43-এর রেজাল্ট দিছে নাকি? পোলাপান ধুমায়া এসএমএস দিচ্ছে, আমি তো খেয়াল করি নেই। যাক, আমার ব্যাচমেট এবারেও প্রশাসন ক্যাডারে সুপারিশকৃত হয়েছে, ডাক্তারও 42 ছিল। মাত্র এসএমএসটা দেখলাম, হ্যাঁ। ওকে। জানি না, দেখছেন কি অবস্থা? আসেন আসেন আসেন, পড়াই, হ্যাঁ। এই আসেন তো, এই যে আমরা গরিব যারা আছি, আমরা কি বৈদ্যুতিক বাল্বে সাধারণত নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করার জন্য ইউজুয়ালি নাইট্রোজেন গ্যাসটা ব্যবহার করি। ওকে। রাসায়নিক বিক্রিয়া দেখেন, যে কোনো গ্যাসই আপনি নিষ্ক্রিয় গ্যাসের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু দেখেন আমাদের আলাদা আলাদা স্পেসিফিক পড়তে হবে। আলোকসজ্জায়, বিমান, জাহাজে বা টিউবলাইটে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। আর রাসায়নিক বিক্রিয়া নিষ্ক্রিয় পরিবেশ তৈরির জন্য আর্গন ব্যবহার করা হয়, তাই না? নিষ্ক্রিয় পরিবেশ করার জন্য রাসায়নিক বিক্রিয়া, আপনি রাসায়নিক বিক্রিয়া ঘটাবেন, সাধারণত আর্গনটা ব্যবহার করবেন। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ক্রিপ্টন জেননের মিশ্রণ ব্যবহার করা হয়। রেডন খুবই ইম্পর্টেন্ট, ক্যান্সার কোষ ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হবে। কারণ রেডন মূলত তেজস্ক্রিয় গবেষণায়, কারণ আমরা জানি এটা তেজস্ক্রিয় পদার্থ, এটা চেঞ্জ হয়ে যায়, এটা পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বর্তমানে দেখেন, মানুষ একটু টাকা পয়সা বাড়ছে, তাই বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেনের পরিবর্তে আর্গন ব্যবহার করা হয়। এখন আসেন, এই জায়গা থেকে আপনাদের প্যাচ লাগেই, কোথায় কোনটা ব্যবহার করা হয়। এটা প্যাচ লাগেই, স্বাভাবিক। আপনি যদি মানুষ হয়ে থাকেন প্যাচ লাগবে, আর আপনি যদি ফেরেশতা হয়ে থাকেন প্যাচ লাগবে না। তো যেহেতু আপনি মানুষ, সো আপনাকে, যেহেতু প্যাচ লাগবে, প্যাচটা ঠিক করার জন্য আমি লিখে দিব, একদম খাতার পাশে সুন্দর মতো লিখে রাখবেন, ঠিক আছে? আসেন, দেখেন টিউব লাইট, ঠিক আছে? আলোকসজ্জা, আকাশে, তাই না? বিমানে, নিয়ন। ওকে। এবার আস্তে আস্তে গরিবিতে চলে আসেন। বৈদ্যুতিক বাতি, বাল্ব, ইউজুয়ালি নাইট্রোজেন। বর্তমানে আমরা একটু বড় লোকস হয়ে গেছি, আর্গন, ঠিক আছে? ক্যান্সার ধ্বংসে রেডন, ঠিক আছে? আর্গন আর একটা হচ্ছে, একটু পরে নিবেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সিম্পল রাসায়নিক বিক্রিয়ায়, সিম্পল রাসায়নিক বিক্রিয়াতে আর্গন নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করার জন্য, হ্যাঁ। আর তেজস্ক্রিয় গবেষণা, রেডন, একদম। এই স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম সুন্দর খাতায় উঠায় রাখবেন, হ্যাঁ। মনে থাকে যেন, জিজ্ঞেস করবো একটু পরে আমি। জৈব যৌগ, যে সমস্ত যৌগে সাধারণত কার্বন আছে, হ্যাঁ, সহজ কথায় কার্বন আছে, ওইটাই জৈব যৌগ, একদম সহজ কথায়। সাধারণত এটা মনে হয় প্রাকৃতিক পাওয়া যায় জৈব যৌগগুলো, কিন্তু দেখা গেছে না, রাসায়নিক ইসেও তৈরি করা যায়। হাইড্রোকার্বন, তাই না? হাইড্রোজেন এবং কার্বন, এটাকে বলা হয় হাইড্রোকার্বন। দুই ধরনের আছে, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক হচ্ছে মুক্ত শেকল, এই যে দেখেন এরকম শেকল, হ্যাঁ, একদম চেইনের মতো। আর অ্যারোমেটিক যেগুলো, অ্যারোমেটিক হচ্ছে সাধারণত বদ্ধ শেকল। অ্যালিফেটিক আবার দুই প্রকার হয়, একটা মুক্ত শেকল আর একটা বদ্ধ শেকল। বদ্ধ শেকল হলেও এটা হচ্ছে প্রত্যেকটার কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর অ্যারোমেটিকে হচ্ছে সব সময় কার্বন দ্বিবন্ধন থাকবে কয়েকটাতে, হ্যাঁ। এই যে কার্বন দ্বিবন্ধন থাকবে, এটাকে বলা হয় বেনজিন চক্র। কি বলা হয়? বেনজিন চক্র বলা হয়।
ঠিক আছে, আমরা জায়গায় জায়গায় বেনজিন চক্র পাবো আর কি। বেনজিন চক্র অ্যারোমেটিক এটা, এত কিছু আপনাদের লাগবে না। হ্যাঁ, বেনজিন চক্রটা এভাবে দেখানো যায়। ওকে। আর অ্যারোমেটিকে অ্যালিফেটিকে হচ্ছে, এটা আপনার দরকার নাই, জাস্ট মুক্ত শিকল। আর বদ্ধ শিকলে হচ্ছে কার্বনের কোনো দ্বিবন্ধন থাকবেন না, দেখেন তো, কোনো দ্বিবন্ধন নাই, একক বন্ধনেই বদ্ধ শিকল। ওকে। মিথেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, হ্যাঁ, অ্যালিফেটিক হাইড্রোকার্বন যেগুলো চর্বি জাত, এগুলো আসলে ভুয়া কথা। মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখান থেকে শুধু এগুলোর ব্যবহার লাগবে জাস্ট। যেমন মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। বদ্ধ জলাভূমিতে গাছপালা পচে উৎপন্ন মিথেনকে বলা হয় মার্শ গ্যাস। ইথিলিন বা ইথিন, এরা হচ্ছে ফল পাকানোর জন্য দায়ী। প্রত্যেকটা খালি ব্যবহার এখান থেকে কিন্তু, এই স্লাইডটা কিন্তু একটা ভুয়া স্লাইড, দরকার নাই। ক্রস। মিথেনের সংকেত, আমরা যে প্রাকৃতিক গ্যাস গ্যাস বলি, হ্যাঁ, প্রধান উপাদান মিথেন। ইথিলিন হচ্ছে ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। অ্যাসিটিলিন হচ্ছে, অ্যাসিটিলিনের আরেকটা নাম হচ্ছে ইথাইন। দেখেন, একটা হচ্ছে ইথিন বা ইথিলিন, এটা ফল পাকানোর জন্য দায়ী। হ্যাঁ, অ্যাসিটিলিন হচ্ছে ইথাইন। অক্সি অ্যাসিটিলিন শিখা, এটার সাথে অক্সিজেনে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, এটা তো খুবই ইম্পর্টেন্ট। অক্সি অ্যাসিটিলিন শিখা, হ্যাঁ, অক্সিজেনের সাথে অ্যাসিটিলিনের ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। আর আপনাদের যদি সব থেকে ইম্পর্টেন্ট হয় মার্স গ্যাস, কারণ পরিবেশ নিয়ে আপনারা কাজ করবেন অ্যাডমিন ক্যাডারে আসলে, বা পুলিশ হইলে, যেখানেই যান পরিবেশ নিয়ে কাজ, ফরেনে যান, এই মার্স গ্যাস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এলাকা এলাকায় জিনিসপত্র পচে এই মার্স গ্যাসটা উৎপন্ন হয়। ওকে। ফেনল, ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, এইটা হচ্ছে সাপ, সাপ দূর করতে এটা ব্যবহার করা হয়, বাকিগুলো দরকার নাই। স্যালিসাইলিক অ্যাসিড, বেদনানাশক, অ্যাসপিরিন তৈরিতে ফেনল ব্যবহার করা হয়। ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড, ফেনলের আরেকটা নাম কার্বলিক অ্যাসিড, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, টলুইন আপনাদের লেভেলে আসে না। অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে ইথানল। ঠিক আছে, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। মদের রাসায়নিক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। রেকটিফাইড স্প্রিট বলা হয় 95.6% ইথাইল অ্যালকোহল, আর তার সাথে 4.4% যদি পানি মিশান, 100% না। হ্যাঁ, তাহলে মদ, ইথাইল অ্যালকোহল বা ইথানল, এরা হচ্ছে এক ধরনের অ্যালকোহল। রেকটিফাইড স্পিরিটের সংকেতটা খুব ইম্পর্টেন্ট। ইথাইল অ্যালকোহল থাকে হচ্ছে 95.6%, আর পানি থাকে 4.4%। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। এগুলো আপনাদের দরকার নাই কোনটার কার্যকরী মূলক। অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইডের মিথাইল ডিহাইড। হ্যাঁ, মানে একদম ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন, এই লাইনটা লাগবে। ঠিক আছে, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের একটা গোত্র বা একটা শ্রেণী বা একটা উদাহরণ হচ্ছে ফর্মালডিহাইড, যেটাতে হচ্ছে অ্যালডিহাইডের সংকেত হচ্ছে HCHO। ঠিক আছে, অ্যালডিহাইড আর কি, এটার 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। তাহলে ফরমালিন যেহেতু নিয়ে আপনার কাজ করতে হবে, আপনি মোবাইল কোড করতে যাবেন, হ্যাঁ, বলবেন ফরমালিন ব্যবহার করা যাবে না হেন তেন, তো আপনাকে এটার 40% জানতে হবে না। হ্যাঁ, ফেনলও একটা অ্যালকোহল, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। ঠিক আছে, এই দেখেন ওইচ। ওকে, তাহলে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ ফরমালিন, আর রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল, 4.4% পানির সংস্ফুটন মানে মিশ্রণ আর কি। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের বিদ্যমান মূলক হচ্ছে COOH। হ্যাঁ, অনেকগুলো অ্যাসিড আছে, যেমন মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। পিঁপড়ার কামড়ে মিথানোইক অ্যাসিড থাকে, সেই জন্য কামড় দিলে পোড়ায়। ঠিক আছে, ইথানোইক অ্যাসিডও খুব ইম্পর্টেন্ট। ইথানোইক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের ভিতরে যদি আপনি 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। মানে অ্যাসিটিক অ্যাসিড থাকবে হচ্ছে আপনার এখানে 4 থেকে জল 10%, আর
94 থেকে 96% থাকবে হচ্ছে গিয়ে পানি। এটাকে বলা হয় ভিনেগার বা সিরকা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। ঠিক আছে? ভিনেগার বা সিরকা অ্যাসিটিক অ্যাসিড কতটুকু থাকবে? 4 থেকে 10%। আর জল বা পানি কতটুকু থাকবে? 90 থেকে 96%। এটা যেন ভুল না হয়। মিথানোয়িক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এক। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড এক। ঠিক আছে, ফর্মিক হচ্ছে একদম প্রথম, যে কোনো গ্রুপের একদম প্রথমটার নাম ফর্মিক। যেমন এই যে ফর্মাল ডিহাইডের আরেকটা নাম হচ্ছে মিথাল ডিহাইড। ইথাইল কিন্তু সেকেন্ডটা। প্রথমে আর একটা মিথাইল অ্যালকোহল আছে বা মিথানল আছে, ওটা না। ইথাইল অ্যালকোহলের 95.6% ইথাইল অ্যালকোহল, আর হচ্ছে 4-5 পানিকে রেক্টিফাইড স্পিরিট বলে। অ্যালডিহাইড হচ্ছে মিথাইল ডিহাইডের 40%কে ফরমালিন বলে। হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়া বা বোলতার কামড়ে থাকে। আর ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম অ্যাসিটিক অ্যাসিড, এর 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ঠিক আছে? অ্যাস্টার, পাকা কলায় থাকে হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট, পাকা আনারসে ইথাইল বিউটারেট। রিডিং পড়বেন, জীবনেও আসতে দেখি নাই। নাইট্রোগ্লিসারিন হচ্ছে বিস্ফোরক পদার্থ। এটা সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাইট্রিক অ্যাসিড বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক পদার্থ, ডিনামাইট প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। বিস্ফোরক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়, ডিনামাইট প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। ঠিক আছে? সারিন হচ্ছে রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এই যে কোনো জায়গায় মনে করেন এই রাসায়নিক অস্ত্র ছড়াই দিয়ে খাবারের মধ্যে যুদ্ধ চলাকাল সময়, হ্যাঁ, স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে অকার্যকর করে দেয় সারিন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা আসে যে যুদ্ধের সময় কোন দুইটা ইউজ করা হয়, তাহলে কি রাসায়নিক অস্ত্র হিসেবে সারিন, আর নাইট্রোগ্লিসারিন হচ্ছে বিস্ফোরক যে পদার্থ ওটা তৈরিতে ব্যবহার। পিক্রিক অ্যাসিড, হ্যাঁ, পিক্রিক অ্যাসিড হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা পচন নির্বারণে বার্নল মানে পুড়ে গেলে, বার্ন হলে যে বার্নল মলম, পোড়া ক্ষতের জ্বালাতে পিক্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ডিডিটি খুব ইম্পর্টেন্ট, জীবাণুনাশক ও কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। গ্যামেক্সিন আর ডিডিটি দুইটাই সেম কাজ। লিন্ডেন বা গ্যামেক্সিন নাম শুনছেন না? জীবাণুনাশক বা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম চেতনানাশক, এগুলো বাচ্চাদের পারেন। পিক্রিক অ্যাসিড হচ্ছে পোড়া, আছে না পোড়া, পোড়া ক্ষতের জ্বালাতে পিক্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। ডিডিটি আর গ্যামেক্সিন সবাই জানেন। ঠিক আছে? কার্বন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্বনের দানাদার রূপ মাত্র দুইটা, একটা হীরা আর একটা গ্রাফাইট। আর বাকি কিন্তু সব অদানাদার, এটা মনে রাখতে হবে। কোক কয়লা, চারকোল, কাঠ কয়লা, বসা কয়লা, প্রাণীজ কয়লা। তাহলে কার্বন দানাদার মাত্র দুই দুই ফর্মে, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, একটা হীরক আর একটা গ্রাফাইট। ওকে। গ্রাফাইট পেন্সিলের শীষে ব্যবহার করা হয়। ওকে। কার্বন মনোক্সাইড, এখান থেকে একটা জিনিস, কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক নামে পরিচিত। এরা শরীরে যে রক্তের হিমোগ্লোবিন পরিবহন ক্ষমতা হ্রাস, মানে হিমোগ্লোবিনের যে অক্সিজেন পরিবহন ক্ষমতা, ওটা আস্তে আস্তে হ্রাস করে দেয়। ঠিক আছে? ওকে। এবারে আমি হচ্ছে এতক্ষণ যে পড়াইলাম, চ্যাট বক্সে আসেন। খুবই ইম্পর্টেন্ট যে কয়টা পড়াইছি। আসেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? ভেরি গুড। সাইদুর, অভিজিৎ, সাকিব, সিয়াম, শাম্মা, ওকে, তনুশ্রী, মিথেন, গুড। এবারে বলেন, ওই যে কোন জলাভূমিতে, হ্যাঁ, জিনিসপত্র পচে
তাই না? যে হ্যাঁ, জলাভূমিতে জিনিসপত্র পচে যে গ্যাস বের হয়, যে মিথেন গ্যাসটা বের হয়, ওটার নাম কি? কি গ্যাস? ভেরি গুড, জান্নাতুল, সাইদুর, মাহফুজ। ভেরি গুড, লাভলি। সঙ্গীতা। ওটা কি? ওটা হচ্ছে মার্শ গ্যাস। গুড। এই তো হয়ে গেছে, এবারে বলেন নিচের কোনটা ফরমালিন? 4 থেকে 10% মিথানোইক অ্যাসিড, 4 থেকে 10% ইথানোইক অ্যাসিড, 4 থেকে 10% ফর্মালডিহাইড, 40% ফর্মালডিহাইড। ভেরি গুড, সাইদুর, জাকিয়া, রায়ান, মাসুম। কত? 40% ফর্মালডিহাইড। ভেরি গুড, ভেরি গুড। ওকে, দিস ইজ 40% ফর্মালডিহাইড। ওকে, এবারে বলেন সেটা হচ্ছে যেটা আপনাদের রিটেনেও আসে, 4 থেকে 10% ফর্মালডিহাইড, 40% ফর্মালডিহাইড, ফর্মালিন, একদম ক্লাসের পর মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এই কটা আসবেই। ভিনেগার কি? 4 থেকে 10% মিথানোইক অ্যাসিড, 4 থেকে 10% ফর্মালডিহাইড, 4 থেকে 10% ইথানল, 4 থেকে 10% ইথানোইক অ্যাসিড। 4 থেকে 10% ফর্মালডিহাইড, 4 থেকে 10% মিথানোইক অ্যাসিড, 4 থেকে 10% ইথাই, মানে ইথাইল অ্যালকোহল, না 4 থেকে 10% ইথানোইক অ্যাসিড? গুড, 4 থেকে 10% ইথানোইক অ্যাসিড। গুড। রাহুল, শাম্মা, আজিজুল, পারভিন, শিমুল। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। ওকে। পলিমার, হ্যাঁ। পলিমার থেকে ব্যবহার করতে হবে প্রাকৃতিক পলিমার কি? দেখেন তো, পলিমার মানে হচ্ছে যেটা একটা মনোমার থাকে, মনোমার মানে হচ্ছে একক বা ক্ষুদ্র অণু। একক বা ক্ষুদ্র অণু হচ্ছে মনোমার। ওইটাকে যখন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে হাজার 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 অণুতে পরিণত করা হবে, দ্যাট উইল বি কল্ড পলিমার। ঠিক আছে? তো প্রাকৃতিক ভাবে গ্লুকোজ অনেকগুলো মিলে, সেলুলোজ, স্টার্চ, রাবার, গাছের কষ, এগুলো যে প্রাকৃতিক পলিমার। যেমন অনেকগুলো গ্লুকোজ মিলে সেলুলোজ হয়, বা অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ হয়, অনেকগুলো লিপিড মিলে রাবার হয়। কৃত্রিম পলিমার যেমন প্লাস্টিক, মেলামাইন, রেজিন, বাকেলাইট। পলিথিন, হ্যাঁ, পলিথিন কিভাবে তৈরি করা হয় এটা রিটেনের জন্য আসলে লাগে। ইথিলিনকে যদি উচ্চ চাপ ও তাপে উচ্চ তাপ ও চাপে পলিমারকরণ করা যায়, তাহলে হচ্ছে পলিথিলিন তৈরি করা যায়। তাহলে ইথিলিন, পলিথিনের মনোমার কি? ইথিলিন। দেখেন, ইথিলিন বা ইথিন, এইটা যখন পলি হয়ে গেছে পলিথিন, তাহলে পলিথিনের একক কি? ইথিন বা ইথিলিন। ঠিক আছে? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। এখন ভিনাইল ক্লোরাইড কোনটা? এই যে দেখেন, ইথাইল ক্লোরাইড বা ইথিলিন ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথিলিন। দেখেন, CH2CH2, এটা থেকে যখন একটা ক্লোরাইড থাকবে, এটার নাম হচ্ছে ইথিলিন ক্লোরাইড। এই ইথিলিন ক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডকে যখন পলিমার করবেন, তখন এটার নাম হবে হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এটার একক কি? ভিনাইল ক্লোরাইড বা ইথিলিন ক্লোরাইড। এটা রিটেনে লাগে, এগুলো লাগে না। টেফলন, হ্যাঁ, টেফলনের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নন স্টিক প্যান। নন স্টিক যে
কুকওয়্যার গুলো আছে ওগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে, এখন আমরা কিছু প্রাকৃতিক পলিমার পড়ি। প্রোটিন, প্রোটিন কিন্তু একটা প্রাকৃতিক পলিমার। অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয় প্রোটিন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, অ্যামাইনো অ্যাসিড কি প্রোটিনের মনোমার। তাহলে ছোট অণু অ্যামাইনো অ্যাসিড, আর বড় অণু কি প্রোটিন। ঠিক আছে, একইভাবে শ্বেতসার হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নামক দুইটা পলিস্যাকারিড মিলে গঠিত, এদের গ্লুকোজ পাওয়া যায়। গ্লাইকোজেন ভাঙলেও আমরা কি, আমরা গ্লুকোজ পাই। ঠিক আছে, সেলুলোজ ভাঙলেও গ্লুকোজ পাই। তাহলে প্রোটিনেরটা বেশি আসে, এগুলো সব ভাঙলে গ্লাইকোজেন, শ্বেতসার, সেলুলোজ সবগুলো ভাঙলে আমরা গ্লুকোজ পাই। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট পলিমার, পলিকার্বোহাইড্রেট। ঠিক আছে, সহজ পোল নিয়ে নেই। উড়োজাহাজের বডি কোনটা ব্যবহার করা হয়? ওকে, এটা কি হবে? ডুরালুমিন। ভেরি গুড। আসেন, র্যাপিড ফায়ারে চলে যাই। প্রথম কোশ্চেন আপনাদের জন্য, ফার্স্ট কোশ্চেন। আসেন, পিতল কি দিয়ে তৈরি? কপার দস্তা, কপার টিন, কপার আয়রন, কপার লেড। পিতল, কপার দস্তা, কপার টিন, কপার আয়রন, কপার লেড। ভেরি গুড। শশী, জান্নাতুল, মাসুম, এগুলোই আসে, হ্যাঁ। কপার দস্তা বা কপার জিঙ্ক, তাই না? ঠিক আছে, ওকে। ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? অপশন দিব না। ব্রোঞ্জ, শিওলি, রুকায়া। ভেরি গুড, কপার আর হচ্ছে টিন। গুড, ভেরি গুড। ওকে, লোহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহার করা হয়? অক্সিজেন, দস্তা, টিন, ক্রোমিয়াম। ভেরি গুড, জি। বজ্রবৃষ্টির ব্যাপারগুলো উদ্ভিদের কোন গ্যাসের সাথে জড়িত? সালফ্রিক গ্যাস, সালফার গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ফসফরাস গ্যাস। ভেরি গুড, ভেরি গুড। গ্রাফিন নিচের কোনটার বহুরূপী? সালফার, কার্বন, নাইট্রোজেন। দেখাইছি কিন্তু দানাদারি। ভেরি গুড, কার্বনের, তাই না? গুড, এই তো। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন, হ্যাঁ, এটা জানেন আপনারা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ব্রেক নিলাম না, বিকজ হচ্ছে দেখেন পারবেন, বলছেন আপনারা, হ্যাঁ। বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে বেশি যে গ্যাসটা আছে,
হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কিন্তু, ঠিক আছে, সব থেকে কি বলে, বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে বেশি কোন গ্যাস বলেন? কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? কার্বন ডাই অক্সাইড না, কোন গ্যাস সব থেকে বেশি বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোনটা? ভেরি গুড, মনে থাকে যেন, হ্যাঁ, নাইট্রোজেন। এটা অনেক জায়গায় হাইড্রোজেন দেয়া। হ্যাঁ, ও এটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড বলছে, একটু দেখেন, আমি খেয়াল করি নাই, বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে কিন্তু শুধু বিশ্ব বোঝায় না, আপনার বায়ুমণ্ডলে হচ্ছে হাইড্রোজেন, কিন্তু বিশ্বে বলে নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য টূর্য এই সমস্ত জায়গায় কিন্তু সব থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন। সূর্য কিন্তু তৈরি হয় হাইড্রোজেনের মাধ্যমে, হ্যাঁ, হাইড্রোজেনের ফিউস ফিউশন প্রক্রিয়ায়, ঠিক আছে, সূর্য তৈরি হয়। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে কিন্তু শুধু বিশ্ব না, সূর্য টূর্য এগুলো বোঝায়। ঠিক আছে, গ্রাফিন পারবেন। কাঁদুনি গ্যাস হচ্ছে যেটা, হ্যাঁ, লাফিং গ্যাস হয়ে গেছে, কাঁদুনি গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন, হ্যাঁ। লাফিং গ্যাস যেহেতু জানছেন নাইট্রাস অক্সাইড, কাঁদুনি গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন, ওখানে ছিল না, আমি বলে দিলাম। কাঁদুনি গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন বলে এটা আসে। সিরামিকে সাধারণত সিলিকা অক্সাইড থাকে। এই কয়েকটা লাইন আর কি, এগুলো আজকের টপিকের পড়া না, এগুলো আজকে দিছে, এগুলোর ক্লাস আর একদিন হবে, এটা এদিকে কেন এগুলো দিয়ে আসছে আমি জানি না, যেগুলো আছে ওইগুলো নিয়ে আমরা যাই। ঠিক আছে, হাইড্রোজেন, এটা কিন্তু প্যাচ লাগে, বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বে বায়ুমণ্ডলে সব থেকে বেশি গ্যাস হচ্ছে নাইট্রোজেন, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্য টূর্য সবকিছু মিলায় সব থেকে বেশি আছে কিন্তু হাইড্রোজেন, এটা মনে রাখতে হবে। ড্রাই আইস তৈরিতে, এটা কিন্তু ড্রাই অ্যাশ বলে নাই, ড্রাই আইস, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড শুকনো করে ড্রাই আইস তৈরিতে আমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি, এটা আমরা জানি। গ্রিন হাউস আজকের ব্যাপার না। খাবার সোডা, এটা পারতে হবে, বলেন। এটা পারতে হবে, এটা পড়াইছি, দেখি পারেন নাকি। ভেরি গুড, ভেরি গুড, শুভ্র, মাসুম, ঈশা, সাদিয়া, জান্নাতুল মাহফুজ, তনুশ্রী, শশী, শিমুল, সিয়াম, সাগর, গুড। লোহাকে এটা বলে দিচ্ছেন। এই যে স্টেনলেস স্টিল কি বলছিলাম, যে অনেকগুলো লোহার উপরে থাকে অলরেডি, মূলত ক্রোমিয়ামের কারণে স্টেনলেস স্টিলে মরিচা পড়ে না, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। পার্সেন্টেজ দরকার নেই, লোহার সাথে ক্রোমিয়ামের সংকট থাকে এটা। পিতল, বলেন কোনটা, কতবার আসছে দেখছেন, পিতল। কপারের সাথে কোনটা? ক, খ, গ না ঘ? ভেরি গুড, শুভ্রা, শাম্মা, এশা, শাহনাজ, রুকায়া, কপার, জিঙ্ক, মানে কপ, তামা আর দস্তা। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন, হাইড্রোজেন সব থেকে হালকা। ভারী পানির সংকেত হচ্ছে ডি টু, এটা আজকের পড়ানো, একটু বলে দেই, ভারী পানির সংকেত হচ্ছে, নর্মাল পানির H2O, ভারী পানির হচ্ছে D2O, হ্যাঁ, ডিউটোরিয়াম। সিমেন্ট তৈরির হচ্ছে জিপসাম, হ্যাঁ, সিমেন্ট ওই যে প্লাস্টার অফ প্যারিস কিন্তু জিপসাম থেকে তৈরি করা হয়, জিপসাম থেকে পানি কমায়া ক্যালসিয়াম সালফেট বাড়াইয়া হচ্ছে সিমেন্ট তৈরি করা হয়, এটাই। তাহলে জিপসাম হচ্ছে সিমেন্ট তৈরির কাঁচামাল। কোলেস্টেরল এক ধরনের পলিমার, ওই যে আমরা যখন প্রাকৃতিক পলিমার পড়তে, শুষ্ক বরফ, বলেন, পারবেন কোনটা? বলছি, একটু আগে বলছি, শুষ্ক বরফ। ভেরি গুড, হিমায়িত কার্বন ডাই অক্সাইড, ড্রাই আইস, তাই না? এবারে বলেন, প্রোটিনের একক কি? প্রোটিনের একক কি? তাড়াতাড়ি, আমি অপশন দিব না। আচ্ছা, অপশন দেই, গ্লুকোজ, লিপিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড, অভিজিৎ, সাইদুল, এই তো পারছেন। লাস্ট, এখন সময় শেষ হয় নাই, সময় শেষ হয় নাই, লাস্ট র্যাপিড ফায়ার, ঠিক আছে, যেখান থেকে আসবে ওই জায়গা থেকেই আসবে, আসেন। আলোকসজ্জায়, টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, নিয়ন। ভেরি গুড, শশী, জান্নাতুল, সুখী, সাইদুল, মুন্নি, শিওলি, লুবনা, সৌরভ ঘোষ, রাইয়ান, ঋতুরানী, নিয়ন, গুড। সাধারণত প্লেনে, হ্যাঁ, কুয়াশার মধ্যে দেখতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ভেরি গুড, তানভীর, নাজিব, ভেরি গুড, নিয়ন। এবারে বলেন, ফটো,
বৈদ্যুতিক বাতিতে আমরা সাধারণত কোন গ্যাস ব্যবহার করি সাধারণত? নাইট্রোজেন, ক্রিপ্টন, জেনন, রেডন। ভেরি গুড, নাইট্রোজেন। বর্তমানে কোনটা ব্যবহার করি নাজিব? হিলিয়াম, আর্গন। ভেরি গুড, ভেরি গুড। দেখছেন, এগুলো পড়তে গেলে মাথায় এইভাবেই হচ্ছে মনে রাখতে হবে। এবারে বলেন, ক্যান্সার কোষ ধ্বংসে আপনি কোনটা ব্যবহার করবেন? ওকে, রেডন। ভেরি গুড। এবার এখানে ডাক্তার কে কে আছেন শেষে বলেন, আমি আছি। কে কে ডাক্তার? ভেরি গুড, নিদ্রা ডাক্তার, শিমুল ডাক্তার, সাইদুর ডাক্তার। এখন বলেন, আপনার ক্যান্সার ক্যান্সার কোষ ধ্বংসে কবে রেডন ব্যবহার করছেন? বলেন। অবশ্যই দেখছেন। কোথায় দেখছেন? ওয়ার্ড ছিল, অবশ্যই ওয়ার্ড ছিল, 2 সপ্তাহের জন্য হইলেও ছিল। আমি বলে দিলাম 2 সপ্তাহের জন্য ছিল। বলেন। ভেরি গুড, রেডিওথেরাপিতে। এখন বলেন, রেডিওথেরাপি সাধারণত দুইটা বলবো: স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, কোনটাতে রেডিওথেরাপি বেশি কাজ করে আর কোনটাতে কম কাজ করে? কোনটাতে রেসপন্সিভ বেশি? আইটেম নিতেছি। হ্যাঁ, শিওর বেজালে বেশি? গুড। ওকে। হ্যাঁ, বেজাল সেল কার্সিনোমাতে বেশি রেসপন্সিভ, ঠিক আছে। এবারে বলেন, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কেমোথেরাপি আর রেডিওথেরাপি কোনটা বেশি রেসপন্সিভ? স্কোয়ামাস। গুড, এই তো আপনার তো ভালো স্টুডেন্ট, সবাই তো পারেন। হ্যাঁ, গুড। আর কি বলবো, ভালো লাগলো। একটু যেহেতু ডাক্তার আছেন, ডাক্তারদের সাথে একটু প্যাও প্যাও করে নিলাম আর কি। গুড। ঠিক আছে। হ্যাঁ, এখন বলেন, সেটা হচ্ছে মাত্র আমাকে আমাদের এক স্যার ফোন দিছে। উনি হচ্ছে ওনার হচ্ছে 17 উইকস। ওনার হচ্ছে সকাল থেকে একটু একটু ব্যথা করতেছে। তো আল্ট্রাসোনোগ্রাম করা হলো, আমাকে এসএমএসটা পাঠাইলো। আমি দেখলাম যে লিকিউড ঠিক আছে, হ্যাঁ, সবই ঠিক আছে, পালস সবই ঠিক আছে। হ্যাঁ, অ্যালজিন খাইলে ব্যথা কমে, আবার একটু পর ব্যথা বেড়ে যায়। এখন কি করব? আমাকে একটু বলেন, আমাকে এখন বলতে হবে। বলেন। কি কিছু জানেন না? বলেন, আমি কি বলবো? ওয়েট করুক, তাই না? একদিনে ঠিক হয়ে যেতে পারে। লেফট ল্যাটারাল পজিশনে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড ঠিক আছে, আল্ট্রাসাউন্ডে সব লিকিউড ঠিক, এভরিথিং ঠিক আছে। না, ব্লিডিং নাই, কোনো ব্লিডিং ট্লিডিং কিছু নাই। হ্যাঁ, অ্যালজিন খেলে ব্যথা কমে, কমে না, তারপরে কমে। হ্যাঁ, ওকে। এবার লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। কাঁসা, এটার ভিতরে কি কি থাকে? আমি ডাক্তারি পেশাকে মিস করি না, বিকজ আপনার ভাবি ডাক্তার, ও সারাদিন ডাক্তারি করে। ওকে। কপার আর হচ্ছে, আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। সাকিব, শুভ্র, শশী, সুমনা, এশান। গুড। কপার টিন। কি ক্লাসে মজা পাইছেন? কঠিন একটা ক্লাস আপনার মাথা পিছু। এই 7% পানি। শিমুল, বললাম তো, 93% অক্সিজেন, বাকি 7% পানি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আহ মুক্তার ভাই, ওদের কোনো কি পোর্টাল কিছু কি আমি জানি না, ওই লাস্ট পোর্টাল কিছু থাকলে আপনি দিয়ে দেন, আমি এমনি একটু গল্প করি। ঠিক আছে। বেড রেস্ট থাকতে হবে না, লেফট ল্যাটারাল সাইডে বেড রেস্টে থাকতে বলবো, তাই তো ডাক্তার সাহেবরা? গুড। ঠিক আছে, বলি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের সাথে ক্লাস নিতে ভালোই লাগে, মজা করি, ফান করি, হ্যাঁ, দুষ্টামি করি। বাট যতটুকু দিব ক্লাসের পরে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একটু নোট করে ফেলবেন, হ্যাঁ, নইলে কিন্তু হবে না, একটু নোট করে ফেলতে হবে, নইলে কিন্তু একটু ধরা খাবেন। ঠিক আছে। ওকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য শুভকামনা থাকবে। আপনাদের কাছ থেকে আমার জন্য শুভকামনা দরকার, যাতে অনেক এনার্জেটিক ওয়েতে আপনাদেরকে পড়াইতে পারি, যাতে অসুস্থ না হই। হ্যাঁ, পজিটিভিটির ভিতরে থাকি। সবার জন্য শুভকামনা। আজকের মতো এতটুকুই, টাটা।